বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ আপডেট জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মহারাষ্ট্রের রিপাবলিক টিভির সম্প্রসারণ বন্ধ করার নির্দেশ শিবসেনার, বিতর্ক তুঙ্গে। মারা গেলেন সমাজকর্মী আর্য সমাজ নেতা স্বামী অগ্নিবেশ, শোকের ছায়া দেশ জুড়ে। ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে কবে ভাববে সরকার, বললেন রাহুল গান্ধী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তান, হাস্যকর দাবি বন্ধু চীনের। ভারতকে যুদ্ধে হারিয়ে দেওয়ার হুমকি দিল চীনা সাংবাদিক, পাল্টা জবাব দিল ভারতীয়রা। মুর্শিদাবাদে দুর্ঘটনাবশত পুড়ল কালী মূর্তি, ভুয়ো খবরে মুসলিমদের দায়ী করলেন সাংসদ অর্জুন সিং। এবং সর্বশেষ জানিয়ে দেব, এলএসিতে ঝরল রক্ত, শহীদ ২৬ বছরের ভারতীয় জওয়ান, ছেলের মৃত্যুতে শোকাতুর বাবা মা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। মহারাষ্ট্রের রিপাবলিক টিভির সম্প্রসারণ বন্ধ করার নির্দেশ শিবসেনার। কঙ্গনার অফিসে হামলার পর থেকেই বারবার শিরোনামে উঠে আসছে মহারাষ্ট্র। এবার আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দু মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা রাজ্যের কেবল অপারেটরগুলোকে রিপাবলিক টিভির সম্প্রসারণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী নিজেই একথা জানিয়েছেন। তবে তিনি চ্যালেঞ্জ জানিয়ে এও বলেছেন যে মহারাষ্ট্রের রিপাবলিক টিভির সম্প্রসারণ বন্ধ করতে পারবে না কেউ। জানিয়ে দেই, রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে অপমান করার অভিযোগ উঠেছে। শুধু উদ্ধব ঠাকরেই না, শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকেও অপমান করার অভিযোগ উঠছে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। আর এই কারণেই শিবসেনা রাজ্যের রিপাবলিক টিভির সম্প্রসারণ বন্ধ করার নির্দেশ দিয়েছে কেবল অপারেটরগুলোকে। সুশান্ত সিং মামলায় প্রথম থেকেই সরব হয়েছিলেন অর্ণব গোস্বামী এবং তিনি মহারাষ্ট্র পুলিশ আর সরকারের বিরুদ্ধে তদন্তে গাফিলতি করা এবং দোষীদের বাঁচানোর অভিযোগ করেছিলেন। এরপর সঞ্জয় রাউত যখন কঙ্গনা রানাউতকে মুম্বাইয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন, তখন সঞ্জয় রাউতের বিরুদ্ধে সরব হয়েছিলেন। আর সেই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে অর্ণব গোস্বামীকে তুইতাকারি করে সঞ্জয় রাউতকে হুমকি দিতে দেখা যাচ্ছিল। এমনকি তিনি এও বলেছিলেন যে মুম্বাই কারোর বাপের না, তাই সঞ্জয় রাউত কারোর কিছু করতে পারবে না। জানিয়ে দেই, কঙ্গনা মামলায় বেশ ব্যাকফুটে চলে গিয়েছে শিবসেনা। রাজ্যের মানুষ তো দূরের কথা, তাদের সহযোগী দলও এই বিষয়ে তাদের সমর্থন করছে না। আর এর মধ্যে আবার রিপাবলিক টিভির ব্যান করা নিয়ে আরও বিতর্ক চড়াতে পারে। অপরদিকে মারা গেলেন সমাজকর্মী আর্য সমাজ নেতা স্বামী অগ্নিবেশ। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচিত সমাজকর্মী এবং আর্য সমাজ নেতা স্বামী অগ্নিবেশ। নয়াদিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসে ভর্তি ছিলেন তিনি। মাল্টি অর্গান ফেলিওরের পর গত মঙ্গলবার তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। হাসপাতালের একটি বিবৃতিতে জানানো হয়েছে, 11 সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটতে শুরু করে এদিন সন্ধ্যা 6টা নাগাদ তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ওই অবস্থা থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সমস্ত রকমের চেষ্টা করা হয়, কিন্তু আধ ঘন্টা বাদে তার মৃত্যু হয়। সারা দেশের মতোই হাসপাতালও তার মতো এক প্রিয় নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছে। হরিয়ানা থেকে নির্বাচিত প্রাক্তন বিধায়ক স্বামী অগ্নিবেশ আর্য সমাজ দলের প্রতিষ্ঠা করেন। 1970 সালে আর্য সমাজের নীতিগুলির উপর ভিত্তি করেই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। হরিয়ানার শিক্ষামন্ত্রীর পদেও বসেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। একাধিক সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন স্বামী অগ্নিবেশ। 2011 সালে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে জন লোকপাল বিলের বাস্তবায়নের দাবিসহ একাধিক সামাজিক আন্দোলনে তার ভূমিকা বহু পরিচিত। এমনকি মহিলা ভ্রূণ হত্যার বিরুদ্ধে অভিযান এবং নারী মুক্তিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। স্বামী অগ্নিবেশের মৃত্যুতে মারাত্মক অভিযোগ তুলেছেন সমাজকর্মী আইনজীবী প্রশান্ত ভূষণ। শোক জ্ঞাপন করতে গিয়ে প্রশান্ত বলেছেন, 2 বছর আগে ঝাড়খণ্ডে বিজেপি আরএসএসের হামলার শিকার হন স্বামী অগ্নিবেশ। সেই সময়ই তার লিভার ক্ষতিগ্রস্ত হয়। স্বামী অগ্নিবেশের মৃত্যুকে দেশের জন্য একটি দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করে প্রশান্ত ভূষণ টুইটারে লিখেছেন, তিনি ছিলেন মানবতা ও সহনশীলতার জন্য সত্যিকারের যোদ্ধা। সাধারণ মানুষের মঙ্গলের জন্য তিনি যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন। 2 বছর আগে বিজেপি আরএসএসের হামলায় তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি স্বামী অগ্নিবেশের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, তিনি নিপীড়িত শ্রমিকদের উদ্ধার ও পুনর্বাসনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। অপরদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তান, হাস্যকর দাবি বন্ধু চীনের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে পাকিস্তান, এর জন্য তাদের অনেক আত্মত্যাগও করতে হচ্ছে। শুক্রবার এই দাবি করলেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ান। তার বক্তব্যের কথা প্রকাশ পেতেই হাসির রুল উঠেছে নেট দুনিয়ায়। গোটা বিশ্ব যখন পাকিস্তানকে সন্ত্রাসবাদের আতুড়ঘর বলে চিনতে পেরেছে, তখনও প্রিয় বন্ধুর সঙ্গ ছাড়তে নারাজ বেজিং। শুক্রবার এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ান বলেন, সন্ত্রাসবাদ সমস্ত দেশের কাছেই একটা কমন চ্যালেঞ্জ। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অক্লান্ত লড়াই করছে পাকিস্তান, এর জন্য তাদের অনেক আত্মত্যাগও করতে হচ্ছে। আন্তর্জাতিক মহলের উচিত তাদের এই উদ্যোগকে স্বীকৃতি দিয়ে সম্মান জানানো। চীনও সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। ভারতকে বার্তা দিতে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করার পাশাপাশি টিকটকের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপের কড়া সমালোচনা করেন লিজিয়ান। ওয়াশিংটনকে আক্রমণ করে তিনি বলেন, নিজেদের জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে অন্য দেশগুলির কিছু বিশেষ কোম্পানির বিরুদ্ধে সরকারি ক্ষমতাকে কাজে লাগাচ্ছে আমেরিকা। চীন এই পদক্ষেপের তীব্র নিন্দা করছে। অপরদিকে ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে কবে ভাববে সরকার, বললেন রাহুল গান্ধী। চীন দখল করেছে ভারতীয় ভূখণ্ড, বারবার এই দাবি করে আসছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চীনের দখলকৃত ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার ফের ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার দাবি জানালেন নরেন্দ্র মোদী সরকারের কাছে রাহুলের প্রশ্ন, ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সরকার ঠিক কবে ভাবনা চিন্তা করবে। শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল লিখেছেন, চীন আমাদের ভূখণ্ড দখল করেছে, আমাদের ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সরকার ঠিক কবে ভাবনা চিন্তা করবে নাকি ঈশ্বরের উপরেই ছেড়ে দেবে। প্রসঙ্গত বৃহস্পতিবারই রাশিয়ার রাজধানী মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পার্শ্ব বৈঠকে দুদফায় মুখোমুখি হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারতীয় সময় গভীর রাত পর্যন্ত চলে সীমান্তে শান্তি এবং সুস্থিতি ফিরিয়ে আনার জন্য আলোচনা। যদিও বৈঠকের শেষে কোনো দেশের তরফেই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি। অপরদিকে ভারতকে যুদ্ধে হারিয়ে দেওয়ার হুমকি দিল চীনা সাংবাদিক, পাল্টা জবাব দিল ভারতীয়রা। চাইনিজ সেনাদের মতো চাইনিজ মিডিয়ারাও ক্রমাগত ভারতের প্রতি তাদের আগ্রাসন মনোভাবের প্রকাশ ঘটাচ্ছে। চীন সরকার জিনপিংয়ের মুখপাত্র গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিজন সম্প্রতি ভারতীয় সেনাদের এক হুমকিসূচক বার্তা দিয়েছেন। তার কথায় সীমান্তের কড়া ঠান্ডায় ভারতীয় সেনারা নাকি কুপোকাত হয়ে পড়বে। হু শিজনের করা টুইটের মর্মার্থ, ভারতীয় সেনারা যদি প্যাংগং এলাকা থেকে সরে না যায় তাহলে তারা প্রকৃতির প্রচণ্ড ঠান্ডার মোকাবিলা করতে পারবে না, সেখানেই তারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাবে। এই বিবৃতির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বহুল পরিমাণে ট্রোল হতে শুরু হয়েছেন চীনা পত্রিকার সম্পাদক। সেই সঙ্গে ভারতীয় নেটিজেনরা তাকে সিয়াচেনের কথাও স্মরণ করিয়ে দিয়েছে। ভারতীয় নেটিজেনরা হু শিজনের টুইটের প্রতিক্রিয়া দিয়ে সায়ন্দে নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, চীন সম্পাদক ঠান্ডার গল্প অন্য কারো কাছে গিয়ে করবেন, ভারতীয় সেনাদের ঠান্ডার ভয় দেখাবেন না। ভারতের জওয়ানরা পাহাড়ের প্রচণ্ড শীতল পরিস্থিতিতেও নিজেদেরকে ঠিক প্রমাণ করে দেখাবে। এটা ভুলে যাবেন না যে ভারতের সেনাবাহিনী সিয়াচেনের মতো বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্রটির সুরক্ষায়ও নিয়োজিত রয়েছে। অপর এক টুইটার ব্যবহারকারী মহসিন শেখ চীনা সম্পাদককে সিয়াচেনের কথা স্মরণ করিয়ে লিখেছেন, ভারতীয় সৈন্যরা 24 ঘন্টা বিশ্বের সবচেয়ে শীতল এবং সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে নিজেদের কর্তব্যে অবিচল থাকে। সেই সঙ্গে আরও এক নেটিজেন চীনা সম্পাদকের উক্তির পাল্টা জবাব দিয়ে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী সিয়াচেনের -50 ডিগ্রিতে 10 থেকে 18 ফুট উচ্চতায় 24 ঘন্টা দেশের সুরক্ষা করে চলেছে। অপরদিকে এলএসিতে জড়ল রক্ত, শহীদ 26 বছরের ভারতীয় জওয়ান, ছেলের মৃত্যুতে শোকাতুর বাবা মা। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত হিমাচল প্রদেশের সিমলা জেলার চৌপাল মহকুমার কুপ্পি তহসিলের আতর রানা দেশ সেবা করার সময় শহীদ হয়েছেন। বলা হচ্ছে যে শহীদ আতর রানা পাঞ্জাব রেজিমেন্টের হয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিজের দায়িত্ব পালন করছিলেন। অরুণাচল প্রদেশের ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ছিল তার পোস্টিং। যদিও মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি, তবে জানা গিয়েছে যে দেশের সেবা করার সময় তার মৃত্যু হয়েছে। শহীদ রানা তার পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তি ছিলেন, তার আয়ে চলত গোটা পরিবার।
বাবা মা ছাড়াও তার 2 বোন এবং 3 ভাই রয়েছে। রানা অবিবাহিত ছিলেন এবং 26 বছর বয়সে দেশের সেবায় মৃত্যুবরণ করেন তিনি। 1994 সালে ধরচন্দনা পঞ্চায়েতের ধারে গ্রামে জন্ম হয় ভারতীয় এই বীর জওয়ানের। 2012 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করে পঞ্চায়েত প্রধান আত্মারাম লুদা জানান যে শহীদের বড় ভাই ডালিপ সিং ওরফে দীনেশের কাছে সেনাবাহিনীর সদর দফতরের এক আধিকারিক ফোনে এই দুঃসংবাদটি দেন। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে গতকাল রাত থেকে এলাকার শতাধিক মানুষ শহীদ পরিবারকে সান্ত্বনা জানাতে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। সৈনিক কল্যাণ বোর্ডের উপপরিচালক কর্নেল এনপি আত্রি বলেছেন যে ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় 26 বছরের জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবারের মধ্যেই শহীদ জওয়ানের দেহ আকাশপথ দিয়ে দিল্লিতে নিয়ে আসা হবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে মুর্শিদাবাদের দুর্ঘটনাবশত পুড়ল কালীমূর্তি। ভুয়ো খবরে মুসলিমদের দায়ী করলেন সাংসদ অর্জুন সিং। বাংলায় দুর্গাপুজো নিয়ে ফেক নিউজ ছড়ানোর অভিযোগ উঠছে সম্প্রতি। ওই বিষয়ে গ্রেফতার হয়েছেন অনেকে। এবার সামনে এলো বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের আরেক কীর্তি। সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদের একটি মন্দিরের কালীমূর্তি পুড়ে যাওয়ার ঘটনায় সরাসরি মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাঠগড়ায় তুললেন অর্জুন সিং। টুইটারে অর্জুন সিং লেখেন, দিদির জেহাদি প্রকৃতি এবার হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে শেষ করে দেবে। দেখুন মুর্শিদাবাদে কিভাবে মন্দির ভাঙ্গা হয়েছে, মা কালীর মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি বহুল শেয়ারও হয়। আসলে মন্দিরে যে আগুন লেগেছিল তা সম্পূর্ণই দুর্ঘটনাবশত। এর নেপথ্যে কোনো সম্প্রদায়ের ভূমিকা নেই। অর্জুন সিংয়ের ওই টুইটেই মুর্শিদাবাদ পুলিশের তরফে দাবিগুলিকে নস্যাৎ করে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় সেখানে মুসলিম সম্প্রদায়ের কোনো হাত নেই। আর পুলিশের সেই তথ্যের ক্ষেত্রে মন্দির কমিটির হাতের লেখা একটি চিঠিও পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তাতে লেখা হয়, মন্দির কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। স্থানীয় পুলিশ ও প্রশাসন মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ রাখছে। এই ধরনের ভুয়ো খবর যাচাই না করে শেয়ার করবেন না। আপনারা নিজেরাই চাইলে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। টাইমস ফ্যাক্ট চেকের তরফেও মন্দির কমিটির সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করে তিনিও জানান, মন্দিরের ভিতরে থাকা প্রদীপ থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে কোনো সম্প্রদায়ের হাত নেই। পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল হ্যান্ডেল থেকেও এই টুইট করা হয়। সেখানে এই জাতীয় ভুয়ো খবর যাতে না ছড়ানো হয় তা নিয়ে সতর্কও করা হয়। মন্দিরের কালীমূর্তি জ্বলে যাওয়া নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভুয়ো। এই ঘটনা